এখন চল, বৃষ্টির রেশ অনেকটাই কমেছে আর বিদ্যুৎ তো চমকাচ্ছে না। রীতি ঠিক আছে বলেই ছুটল। মিথি নিঃশব্দে চোখ ফাঁকি দিয়ে বেরিয়ে গেল। দরজা পেরিয়ে বাড়ির সামনে ফাঁকা খলায় আসতেই রীতির দেখা মিলল। মিথি আজ আগেই বলল, কোনোভাবে যদি আজ প্রহর ভাইকে দেখে আমাকে একা রেখে পালিয়েছিস, তবে তোকে আজ ভর্তা বানাবো আমি। অবশ্য বৃষ্টির মধ্যে তিনি বেরোবেন না। রীতি মাথা নাড়িয়ে পালাবে না বলল। দুজনে ছুটল অন্যদের আম বাগানের দিকে। তাদের নিজের আম বাগানের আম ভালো লাগে না, অন্যের বাগানের জিনিস চুরি করে খেতে মজাই আলাদা। যেতে যেতে পথে আরও কয়েকটা বাচ্চার দেখা মিলল। তারা আম কুড়াতে বাহির হয়েছে। একজন মিথিকে দেখেই বলল, মিথি বুবু, মেলায় যাইবা না? আজ আবার কিসের মেলা? আজ তো সামনের গ্রামে মেলা আছে, আমরা যাব, তুমি যাবে? মিথি একটা আম কুড়িয়ে নিল, পাশে থেকে কামড় দিয়ে উত্তর দিল, মেলার যাওয়ার বয়স নেই, আব্বা আম্মায় একা যাইতে দিবে না। এখন বড় হয়ে গেছি যে, মেলায় কত রকমের মানুষ আসে। আপা, তাহলে আমি যাব। যা, কাদা পানির মধ্যে তোরে কি নিয়ে যাবে? কেন? পিয়াজ ভাই নিয়ে যাবে, আগের বার যে নিয়ে গেছিল। শোনো মিথি আপু, পিয়াজ ভাইয়ের সাথে তোমার বিয়ে দিব, তাহলে পিয়াজ ভাই যেখানে চাইবো নিয়ে যাবে, সে ছাড়া তো কেউ নিয়ে যায় না। মিথি বাঁকা চোখে তাকালো, পা থামিয়ে চোখ ছোট করে রেগে তাকিয়ে বলল, কি বলি? না কিছু না, পিয়াজ ভাইয়ের সাথে তোমার বিয়ে দিব। বলেই দৌড় লাগালো। মিথিও তাকে ধরতে ছুটল তার পিছু পিছু। রীতি তার থেকে একটু দূরে দাঁড়িয়ে আবারও বলল, ছোটবেলায় নাকি প্রহর ভাইয়ের বউ হতে চাইতে। প্রহর ভাইয়া মন্দ না, কিন্তু কেমন চুপচাপ থাকে আর সবকিছুতে মানা করে, আমি তারে ভয় পাই একটু। মিথি থামল। রীতির প্রত্যুত্তরে অনমনে উত্তর দিল, বাস্তবতা মানুষকে চুপ থাকতে শেখায়। তিনিও তেমনই বাস্তবতার জালে বন্দি। নিজেকে ভাবেন একা, তাই তো নিঃসঙ্গ তাকে কুড়ে খায় যখন পায় দেখা। মিথি আর রীতি ব্যাগ ভর্তি আম কুড়িয়ে নিয়ে আসছিল। হুট করে রীতির চোখ যায় তাদের আম বাগানের দিকে। মিথির হাত ঝাঁকিয়ে বলল, ওটা প্রহর ভাই না? মিথি তাকালো। তাদের থেকে একটু দূরে দেখল, হ্যাঁ প্রহর ভাই, কিন্তু তিনি এমন নিস্তব্ধ কাকতাড়ুয়ার ন্যায় ঠাই দাঁড়িয়ে আছেন কেন? বৃষ্টি কি ওনার পছন্দ? তবে নির্জীবের মতো দাঁড়িয়ে থাকবে কেন? রীতি তখনই হাত টানল, বলল, চলো তাড়াতাড়ি, প্রহর ভাই দেখলে আবার বলবে কোথা থেকে আম নিয়ে আসলাম। তুই যা, আমি আসছি। রীতি কোনো কথা না বলেই ছুটল। ভয়ের সামনে সে নেই। মিথি প্রহরের দিকে তাকিয়ে ধীরে ধীরে তার দিকে অগ্রসর হল। হাতের ছাতাটা একটা বাচ্চা ছেলে তাকে দিয়ে ওই গ্রামে ভিজে গেল। প্রহর ঠাই দাঁড়িয়ে জীবনের হিসাব নিকাশ করছিল। হুট করে তার পাশে কারোর অস্তিত্ব টের পেয়ে ঘুরে তাকালো। মিথি খানিকটা চমকে উঠল। প্রহরের চোখ লাল হয়ে গেছে, মুখটা কেমন যেন লাগছে। প্রহর একদৃষ্টিতে চেয়ে আছে মিথির পানে। হাতের ছাতাটা শক্ত করে ধরে মিথি প্রশ্ন করল, এখানে দাঁড়িয়ে ভিজছেন কেন? আমাদের জ্ঞান দেন, কিন্তু নিজে তো মানেন না। হাতের আঙুলের দিকে দেখুন, কতক্ষণ থেকে ভিজছেন যে সাদা হয়ে গেছে। প্রহর দৃষ্টি নামালো, এক পলক চেয়ে মাঠের পানে তাকালো। উত্তরে বলল, বৃষ্টি তারও প্রিয়, তাই ভেদছে আর তাকে উপলব্ধি করছে। বাস্তবে কি আর কে সে? আশেপাশে থাকে যে। বলেই চমৎকার হাসল প্রহর। মিথির শরীর কেঁপে উঠল ঠান্ডায়। প্রহরের হাসি যেন শীতলতা আরও বাড়িয়ে দিল। আশেপাশে বলতে কে? শ্রাবণী আপা নয় তো? এতটুকু ভাবতেই মিথি চমকে উঠল। হ্যাঁ, শ্রাবণী আপা হতে পারে, কারণ তার কাল বাদে পরশু বিয়ে। তাকেই হারিয়ে ফেলবে এ কথা সেদিনের বলা কথার সাথে সে মিলালো। বাড়ি যা, ঠান্ডা লাগবে। প্রহরের আদেশের সুরে বলা কথায় মিথি ভাবনা থেকে বেরোলো, বলল, আপনিও চলেন। এইখানে থেকে কি করবেন? প্রহর আবার তাকালো। ঠান্ডায় কাঁপতে থাকা মেয়েটার দিকে তাকিয়ে নিঃশব্দে হাসল। কোনো কথা না বলে পা চালালো। মিথি চোখ তুলে তার চলা দেখে সেও দৌড়ে গিয়ে পাশে দাঁড়ালো। পাশাপাশি হয়ে পা চালালো একসাথে। মিথির দৃষ্টি অন্যদিকে থাকলেও প্রহরের দৃষ্টি তারই পানে। দুপুর হতেই বৃষ্টি থেমে গেছে। এখন সময়টা বিকেল, চারদিকে কাদা পানি, যা তা অবস্থা। হাঁটতে গিয়ে কেউ পিছলে পড়ছে তা দেখে মিথি, রীতি আর রুহুল গড়াগড়ি খাচ্ছে। তখনই আগমন হলো পিয়াসের। রীতি তাকে দেখেই আবদার জুড়ল, পিয়াজ ভাই, সামনের গ্রামে মেলা হচ্ছে, নিয়ে যাবে না? এই কাদা পানির মধ্যেও যাবি? গ্রামের মধ্যে কাদা পাকা রাস্তায় তো আর কাদা নেই। ঠিক আছে, তৈরি হ, আমি একটু পর তৈরি হয়ে নিয়ে যাব। রীতি আনন্দে আত্মহারা হলো। পিয়াস হাসল, মিথির দিকে চেয়ে জিজ্ঞেস করল, তোর জন্য কিছু আনবো? কাচের চুড়ি আর আলতা এনো। সব সময় শুধু চুড়ি? এত চুড়ি দিয়ে কি করিস? কাচের চুড়ি ভালো লাগে, আপনি ছেলে মানুষ, তা বুঝবেন না। পিয়াস চলে গেল। রুহেল হতাশ হয়ে বলল,
আমারে কেউ জিজ্ঞেস করে না আমার জন্য কি আনবে। তোর বোনকে তুই নিয়ে যাচ্ছিস না কেন? অন্য কারো কাছে আবদার করছে, কেমন ভাই তুই? আর মেলা, আমার জীবনটাই হয়ে গেছে খেলা। মিথি আর রীতি সেখান থেকে উঠে গেল। রুহেলের হতাশাময় ফাজলামো কথা তাদের ভালো লাগছে না। রুহেল প্রহরকে দেখে বলল, প্রহর ভাই, চলেন মেলায় যাই। প্রহরের সোজা সাপটা উত্তর, সে মেলায় যায় না। এতটুকু কথা মিথির কানে পৌঁছালো। মিথি প্রহরের মুখের দিকে তাকালো। শ্যামলা মুখখানায় কিছুটা অসহ্য বেদনার ছায়া, হয়তো শ্রাবণীর জন্য। ভুল ভাবনা নিয়ে সে চলে গেল। রীতি যেতে যেতে বলল, প্রহর ভাই বাদ, সে মেলায় যায় না। বিয়ের পর তোমার জন্য চুড়ি আলতা ও এনে দিবে না, আমায়ও মেলায় নিয়ে যাবে না, তাই সে বাদ। পিয়াজ ভাই ঠিক আছে, কত ভালো, তাকেই দুলাভাই হিসাবে মানতে রাজি। কত সুন্দর তোমার পছন্দ শোনে, আবদারও রাখে। বড় আব্বাকে বলবো তার সাথে তোমার দিতে। মিথি শুনল, তবে এবার আর কিছু বলল না। বলার ইচ্ছে করল না, নয়তোবা অন্য কিছু কারণেও হতে পারে। এখন যাবে সে তার প্রিয় পুকুর পাড়ে। তখন সন্ধ্যা, সূর্য ঘুমটা দিয়েছে কিছুক্ষণ আগেই। কৃষকেরা ঘরে ফিরেছে, বাচ্চারা পড়তে বসেছে, মায়েরা ব্যস্ত হয়েছে রান্নার কাজে। মাঠ ঘাট পানিতে টইটুম্বুর হয়ে গেছে, পুকুরের কানায় কানায় হয়ে গেছে একদিনের বৃষ্টিতে। এখন প্রবল বাতাস বইছে, মাঝে মাঝে কোলা ব্যাঙের ডাক ভেসে আসছে। মিথি দুপুরের আমগুলো কেটে রেখেছে, ঝাল পুড়িয়েছে মাখবে বলে। অপেক্ষা করছে শুধু রীতি আসার। সে মেলায় গিয়েছে, এখনও আসেনি। মানিক সাহেব তখনই বাহির থেকে আসলেন, হাতে ছোট জাল, যেখানে কতগুলো মাছ গেঁথে আছে। পুঁটি, কই, টাকি, ট্যাংরা, এসব মাছ। গ্রামে বর্ষার সময় মাঠে কত মাছ পাওয়া যায়, সেসব মাছ পুকুরের চাষ করা মাছের থেকে বেশি সুস্বাদু। বিশেষ করে মিথির ছোট মাছ বেশি পছন্দ। এতগুলা মাছ দেখে মিথি দৌড়ে উঠোন থেকে আসলো। মোহনিয়া বেগম রান্না বসিয়েছে, তাই সে বাবার সাথে মাছ জাল থেকে ছাড়াচ্ছে। আব্বা এত মাছ কই পেল? আমাদের জমির ওদিকটায় পানির স্রোত যাচ্ছে, পাশে বিল, এজন্য এত মাছ পাইলাম। রাতে আবার জাল ফেলে আসব, সকালে বেশি পড়বে। মিথি খুশি হল। মোহনিয়া বেগম তখনই রান্নাঘর থেকে বেরোলো। এত মাছ দেখে বলল রীতিদের দিতে। মানিক সাহেব বলল, ছোট জন মাছ ধরেছে, পারলে ওই বাড়ি দিয়ে আসো, বড় আব্বা ছোট মাছ পছন্দ করেন। মোহনিয়া বেগম একটা বালতিতে করে কিছু মাছ নিলেন। মিথিকে বলল দিয়ে আসতে। মিথি মাথা নেড়ে বালতি নিয়ে ছুটল। অলিন্দ নীরে প্রবেশ করতেই দেখল মেরিনা আর অরুণা বসে আছে উঠোনে। মিথি থমকে দাঁড়াল। মেরিনার দৃষ্টি তার দিকে, তবে আজ স্বাভাবিক আছে, কিছু বলল না। অরুণা বলল, হাতে কি? ছোট মাছ আম্মা পাঠালো। বড় মা কোথায়? বড় ভাইয়ের জ্বর এসেছে, ঘরে জলপট্টি দিয়ে দিচ্ছে। ও, তাহলে মাছগুলো কাকে দেব? অরুণা সানিয়াকে ডাকল। সানিয়া দৌড়ে আসলো, মিথির দিকে তাকালো। হাতে মাছের বালতি দেখে ডাকার কারণ বুঝতে পারল। মিথির দিকে বিরক্তি নিয়ে তাকিয়ে অরুণাকে বলল, হ্যাঁ আম্মা, বলুন। মাছগুলো নিয়ে গিয়ে আনিসের মাকে দাও, সে একা পারবে না। তুমিও হাত লাগিও, আমরা রান্না জোগাড় করব। সানিয়া কিছু বলল না। মিথির হাত থেকে ঝটকা দিয়ে বালতিটা নিল। ভেতরে ভেতরে রাগলেও মুখে প্রকাশ করল না। চলে গেল কলপাড়ের দিকে রাখতে। মিথি আশেপাশে একবার তাকালো, কাউকে দেখা গেল না। শ্রাবণী আর নবনী ঘর থেকে বেরোয় না। শার্লিন তখন নিচে নামল। মিথি তাকে দেখে বলল, আপা চলো, আম্মা খাবো, তুমি খাবে না? আম্মাখার কথা শুনতেই তার জিভে জল আসলো। শার্লিন মিথির সাথে হাঁটা দিল। গেট পেরুতেই বাইকের শব্দ আর আলো ভেসে আসলো। দুজনে থেমে গেল। রীতির কণ্ঠ শোনা যাচ্ছে, তার মানে মেলা থেকে এসেছে। বাইক থামতেই রীতি নেমে দৌড়ে আসলো। পিয়াসও নেমে আসলো পিছনে। দেখা মিলল নবনীর। রীতি তো সেই খুশি মেলায় যেতে পেরে। মিথি ভাবছে নবনী আবার কখন গেল, দেখল না তো। নবনী নামতে গিয়ে পায়ে কাদা লেগেছে বিধায় সে বাড়ির ভেতরে গেল। পিয়াস মিথির সামনে 2 ডজন লাল নীল কাচের চুড়ি আর আলতা টানিয়ে ধরল। মিথি খুশিতে যেন নেচে উঠল, হাতে নিয়ে বলল, ধন্যবাদ দিল। পিয়াস হাসল, মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। প্রিয়জনের মুখের হাসি যে তৃপ্তি দেয় কেবল সেই জানে। তখনই শার্লিন পাশ থেকে বলল, তার জন্য কই। পিয়াস আরেক হাত থেকে ওর চুড়ি দিল। জিলাপি, খাজা, বাতাসার প্যাকেট বের করে দিল। মিথি নিল। শার্লিন বিনিয়ে বাড়িতে গেল। রীতিকে ডাক হাঁকল একটু পর আসতে। সবাই যখন স্থান ত্যাগ করল, দূর থেকে দেখে কেউ একজন ফিচেল হাসল। দাঁড়িয়ে রইল আধারে হারিয়ে যাওয়া শুভ্র মেঘের পানে, যার রং এখন কালো বেশে সেজেছে। দিনে যে আকাশে চকচক করে, সে রাতে অন্ধারিতে নিমজ্জিত হয়ে পরিবর্তন হয় তার রূপের। মিথি আর শার্লিন সবে উঠোনে উঠতে যাবে, তখনই পা পিছলে ধপ করে পড়ে গেল।
ধপার শব্দের সাথে ব্যথাতর চিৎকারে দৌড়ে এলো মোহনিয়া বেগম। এসে দেখে মিথি পড়ে গেছে। হাতে থাকা কাঁচের চুড়িগুলো ভেঙে হাতে গেঁথে গেছে। হাত থেকে গলগল করে রক্ত পড়ছে। মোহনিয়া বেগম মেয়ের হাতে শাড়ির আঁচল চেপে ধরল। তখনই প্রহরের আগমন হল। বলল, কথাটুকু বলতেই নজর গেল মিথি মাটিতে বসে আছে, হাত থেকে রক্ত পড়ছে। মোহনিয়া বেগম ততক্ষণে ঘরে গেছেন ওষুধ আনতে। শার্লিন হাতে গেঁথে যাওয়া চুড়ির টুকরো বাহির করতে গেলে মিথি ব্যথায় চোখ বন্ধ করে মৃদু চেঁচাচ্ছে। প্রহর বসে পড়ল। শার্লিনকে সরিয়ে নিজে মিথির হাতটা ধরল। অশ্রু টলমলে চোখের দিকে একবার তাকিয়ে আলতো করে চুড়ির টুকরোগুলো বাহির করল, যেন ব্যথা না পায়। মিথি চোখ বন্ধ করে আছে। প্রহর এবার বলল, চোখ খোল। মোহনিয়া বেগম ততক্ষণে ভায়োডিন আর তুলো এনেছে। প্রহর তুলো দিয়ে রক্ত পরিষ্কার করে ভায়োডিন দিয়ে দিল। ব্যান্ডেজ না থাকায় নতুন কাপড়ের টুকরো দিয়ে বেঁধে দিল। ক্ষত গভীর না হলেও অনেক জায়গায় কেটেছে। প্রহরের হাতেই এখনো মিথির হাত। অনুভূতির থেকে তীব্র ব্যথা অনুভব করছে সে। যার সাথে হবে না সন্ধি, তার হাত ক্ষণিকের জন্য ধরা বড়ই কষ্টকর। মিথি চোখ খুলে হাতের দিকে না তাকিয়ে ভাঙা চুড়িগুলো তাকাচ্ছে। প্রহর ধীরে বলল, বেশি ব্যথা করছে? ধীর কণ্ঠে মানুষটার শীতল কণ্ঠ শুনে মিথি তাকালো। চোখে চোখ পড়ল। অজানা অনুভূতির বয়ে গেল দুজনের মনে। এই অনুভূতি কেউ অনুভব করে, কেউ বা নামহীন অনুভূতি ভেবে উড়িয়ে দেয়। মিথি মাথা নাড়িয়ে বলল, অল্প, সমস্যা হবে না। বলেই উঠে দাঁড়ালো, কিন্তু পায়েও ব্যথা অনুভব করে পড়ে যেতে নিল। পড়ে যাওয়ার আগেই প্রহর 2 হাতে আগলে নিল মিথির হাত, আবার সেকেন্ডে ছেড়ে দিল। মিথি ততক্ষণে দাঁড়ালো। মোহনিয়া বেগম মিথিকে নিয়ে ঘরে এলো। প্রহর দাঁড়িয়ে রইল। যে অনুভূতি তার মধ্যে প্রবাহিত হচ্ছে তা কেবল যন্ত্রণা বাড়াবে। শার্লিন চুপ করে এতক্ষণ দেখল। প্রহরের দিকে তার ভিন্ন দৃষ্টি ছিল। প্রহর বাড়ি থেকে বেরিয়ে আসলো, পিছু পিছু শার্লিনও আসলো। পিয়াস সবই বাড়ি থেকে বেরিয়েছে। তখনই শার্লিন আর প্রহরকে মিথি বেয়ে বাড়ি থেকে বেরোতে দেখে জিজ্ঞেস করল। মিথির কথা শার্লিন জবাব দিল। মিথি পড়ে গিয়ে হাতে কাচের চুড়ি ভেঙে গেঁথে গেছিল। এতটুকু শুনতেই পিয়াস তাদের বাড়ির দিকে এগোলো। শার্লিন চেয়ে রইল তার পানে। প্রহর নিশ্চুপ একবার তাকালো, তারপর অলিন্দ নীরে প্রবেশ করল। কিছুক্ষণ নিজের সাথে অঙ্ক কষল। হিসাব মিলছে না, তাই পা বাড়ালো তার নীরে। শমশির দিওয়ান ছেলেদের নিয়ে বৈঠক বসিয়েছেন। নাতনির বিয়ের সব আয়োজন নিয়ে কাকে কাকে বাবদ দেওয়া বাকি সেগুলো হিসাব করছে। সাহার দিওয়ান বলছেন সব মেয়ের বিয়েতে কিছু ত্রুটি রাখবেন না। সোলাইমান দেওয়ান জ্বরে গায়ে শাল জড়িয়ে চুপ করে শুনছে। পিয়াস তখনই আসলো। শমশির দেওয়ান তাকে দেখে বলল, ডেকোরেটর সব ঠিকঠাক? সানোয়ার কবে আসবে সিহাব কিছু বলেছে? হ্যাঁ, সব ঠিক করা আছে। কালকে সকালে এসে সাজাবে সব। আর শিহাব বলল আজ রাতে গাড়িতে উঠবে, কাল ভোরে আসবে। চাচ্চুর ছুটি মাত্র 4 দিন দিয়েছে। শাকিলার স্কুল আছে, চাচিরও কাজ আছে, এজন্য বলেছে বেশি দিন থাকতে পারবে না। শমশির দেওয়ান এবার সেলিমকে বলল, বিনু আসলে তোমার বউকে বলবে যেন বাড়াবাড়ি না করে। তোমাদের ভাগ্য খারাপ, সেখানে অন্যের দোষ দিয়ে লাভ নেই। সে অতিথি হিসাবে আসবে। সেলিম মাথা নাড়ালো, উঠে গেল তখনই। বিনু সেলিমকে ভালোবাসত, এটা সবাই জেনেছিল। সেলিমের সাথে বিয়ে দিতেও চেয়েছিল, কিন্তু সে ভালোবাসত মেরিনাকে, তাই তো তাকেই বিয়ে করেছিল। বিনু সেদিন কেঁদে কেঁদে বলেছিল, যদি আমায় প্রশ্রয় না দিতে তবে ভালোবাসা তৈরি হতো না। যদি পছন্দ নাই করতে তবে প্রেমের কথা বললে হাসতে কেন? কেন বলতে না আমি অন্য কাউকে পছন্দ করি? এর জবাব সে দিতে পারেনি। সে মজা ভেবে উড়িয়ে দিত, সিরিয়াস ছিল তা বুঝেনি। যখন বুঝেছে তখন অনেক দেরি হয়ে গেছে। বিনুর অস্ত্রসিক্ত চোখ তার মন গলাতে পারেনি। সেখানে বসত ছিল অন্যজনের। সেই অস্ত্রুর মূল্য হয়তো দিতে হচ্ছে অসুখী জীবন দিয়ে। ভোরবেলা মিথির ঘুম ভাঙল, আড়মোড়া দিয়ে উঠল। এখনও সূর্য ওঠেনি। হাতের দিকে তাকালো। ব্যথা স্বল্প আছে, কিন্তু তার কাছে গুরুত্বহীন। এমন ব্যথা খেলতে ছুটতে গিয়ে কত পেয়েছে। তবে তার খারাপ লাগা তার পছন্দের চুড়ি ভেঙেছে বলে। মন খারাপটা ভালো করতে জানালা খুলল, ভোরের হাওয়া খেতে। উপরের দুটো জানালা খোলা থাকে, শুধু নিচের জানালার পাকা দুটো খোলার সঙ্গে সঙ্গে দক্ষিণা হাওয়া মন ফুরফুরে করে দিল। মিথি চোখ বন্ধ করে অনুভব করল ভোরের দমকা হাওয়ায় চুল উড়িয়ে দিচ্ছে, সাথে শরীর মন দুটোই শীতল করছে। চোখ খুলল মোর্গের ডাকে। সূর্য ঘোমটা তুলছে সবে। হঠাৎ তার চোখ পড়ল জানালার উপরে। দেখতে পেল জানালার শিকে কিছু একটা বাঁধা। মিথি আগ্রহ নিয়ে সুতোয় বাঁধা একটা প্যাকেটটা নিল।
কি আছে বুঝতে পারছে না। এবার এখানে এই অবস্থায় কেন, কি রাখলো দেখার আগ্রহে খুলল। খোলার সাথে চোখে আনন্দের ঢেউ খেললেও মন ভাবনায় পড়ল। প্যাকেটের ভেতরে আরেকটা খবরের কাগজে মোড়ানো 2 ডর্জন কাচের চুড়ি আর ছোট একটা চিরকুট। খুলে দেখল লেখা আছে, হাসিমুখী বিষাদ মানায় না, সবসময় হেসো, দুঃখ আসলেও গেলে নিয়ে আমায় একটু বলিও। মিথির ঠোঁটে লেগে থাকা হাসিটুকু স্থিতিল হল। বিস্ময় নিয়ে ভাবতে লাগল। তবে কি পিয়াস ভাই রেখেছে? রাতে তো বলল আবার এনে দেবে। তবে কি রাতের মধ্যে এনেছে? হয়তো। তিনি ছাড়া আর কেই বানবে? আর কেউ তো মেলায় যায়নি। আপন মনে ভেবে নিল সে। তারপর চুড়িগুলো হাতে পড়ল, হাত ঝাঁকিয়ে রিনিঝিনি আওয়াজ তুলল, নিজ মনে খিলখিলিয়ে হেসে উঠল। সামান্য জিনিস যেন তার সুখের কারণ, যে সুখ দামি জিনিস দিয়েও অনেকে পায় না। সূর্য ডুবছে এখনই। আধার নেমে আসার আগেই সকলের ছোটাছুটি কাজ শেষ করতে হবে। আজ কড়া রোদ হওয়ার কারণে মাটি অনেকটা শক্ত হয়েছে, কাদা কমেছে অনেক জায়গায়। অলিন্দ নীর আজ রঙিন হয়েছে, সেজেছে নববধূ রূপে। আজ শ্রাবণীর গায়ে হলুদ, কাল বিয়ে। গ্রামের মানুষের ভিড় জমেছে দেওয়ানবাড়ির নাতনির গায়ে হলুদের অনুষ্ঠান দেখতে। পুরো বাড়ি ছোট রঙিন ছিটেমিকি বাতি দিয়ে সাজানো হয়েছে। সন্ধে নামতেই লাল নীল সবুজ বাতির আলোয় রঙিন হলো চারপাশ। বাচ্চারা আনন্দে দৌড়াচ্ছে, খেলছে। গ্রামে এর আগে এত আয়োজনের বিয়ে আগে কখনো হয়নি, আর হবেই বা কী করে। দেওয়ানবাড়ির মানুষদের থেকে প্রভাবশালী আর কেউ নেই বললেই চলে, আর যারা আছে তাদের ছেলেমেয়ের বিয়ে হলেও এত আয়োজনে হয়নি। মিথি, তোদের হলো? মিথি মায়ের ডাক ঘর থেকে দৌড়ে আসলো। মোহনিয়া বেগম মেয়ের দিকে তাকালো। শাড়ি পরেছে কিন্তু ভালো করে গোছাতে পারেনি। শার্লিনও বেরুলো, তারও একই অবস্থা। তোরা এটা কি পরেছিস? শাড়ি পরেছিস নাকি পেঁচিয়েছিস? মামি, তুমি পরিয়ে দাও না, আমরা তো পারছি না। বাড়িতে সবাই কাজে ব্যস্ত। সেজব আমি সুন্দর শাড়ি পরাতে পারে, কিন্তু সে শ্রাবণী আপা আর নবনী আপাকে পরিয়ে দিচ্ছে। তারপর দিবে ওনার মেয়েকে। সিরিয়াল ধরে থাকলে দেখা যাবে হলুদের অনুষ্ঠান শেষ হয়ে যাবে, তবুও আমাদের শাড়ি পরা হবে না। ভাবি যেতে বলল তাড়াতাড়ি। শাহানা কোথায়? আম্মা তো ব্যস্ত আছে, কাজের সময় বলতে গেলে দিবে ধমক। তুমি পরিয়ে দাও না মামি। মনিহা, ঠিক আছে, তাড়াতাড়ি চল, তোদের পরিয়ে দিয়ে যেতে হবে। মোহনিয়া বেগম দুজনকে সুন্দর করে ঢালা শাড়ি পরিয়ে দিল, গ্রামে যেভাবে পরে ঠিক সেভাবে। কুচি ছাড়া শাড়িতে দুজনকে সুন্দর লাগছে। মোহনিয়া বেগমের কাজ শেষ হতেই উঠে পড়ল, বলল, আমার কাজ শেষ, এখন যা সাজ বাকি আছে গোড়া একাই করে নে। বলেই চলে গেল। বাকি সাজগোজ শার্লিন ভালো পারে। মিথি শাড়ির পাড়ের সাথে মিলিয়ে লাল চুড়ি পরল। আজ ভোরে জানালায় রেখে যাওয়া চুড়িগুলো। ঢালা হলুদ শাড়িতে লাল পাড়, মিলিয়ে লাল কাচের চুড়ি আর চোখে সামান্য কাজল পরল। এবার বাকি লাল আলতা পরা। মিথি আলতা পরতে গেলেই লেপটে ফেলে। শার্লিন চোখে কাজল দিচ্ছিল, তার আলতা হাতে বসে থাকতে দেখে বুঝতে পারল। কাজল দেওয়া শেষ করে বলল সে পরিয়ে দিচ্ছে। আলতা একটা বাটিতে ঢেলে নিল, ছোট তুলিতে করে লাল পা রাখল সুন্দর পায়ে। দুধে আলতা পায়ে যেন ফুটে উঠেছে আলতা। শার্লিন হেসে বলল, হলুদের সাথে লাল পাড়ওয়ালা শাড়ি পরেছে, সাথে পরেছে লাল কাচের চুড়ি, টানা চোখে কাজল এঁকেছ, পায়ে দিয়েছে আলতা। রূপবতী থেকে এবার লাগছে স্নিগ্ধ মায়াবী কন্যা। কি যে বলো আপা, আমার থেকেও তুমি বেশি সুন্দর। তোমার চোখ আমার কাছে বেশি সুন্দর লাগে। শার্লিন নিজেও পায়ে আলতা দিতে লাগলো। মিথিকে বলল, আলতা শুকিয়ে গেলে রিতিলে ডাক দিস, ও আলতা পড়তে চেয়েছিল। ছোট মন, না দিয়ে দিলে আবার মন খারাপ করবে। মিথি পায়ের দিকে তাকালো, আলতা শুকিয়ে গেছে। বিছানা থেকে উঠে পড়ল। ঘর থেকে বেরিয়ে সামনের দরজার কাছে যেতেই দেখল অনেক মানুষ এসেছে, কিছু ছেলেও আছে। এই এক সমস্যা, যেখানে বেশি ছেলেরা থাকে সেখান দিয়ে হেঁটে যেতেও কেমন লাগে। দরজা সামান্য ভিড়িয়ে দিয়ে দাঁড়িয়ে আছে, ওকে কেউ দেখতে পাচ্ছে না। কেউ একজন দূর থেকে লাল আলতা পরা হাত দেখতে পেল। বাহিরে আলো থাকার কারণে স্পষ্ট দেখা যাচ্ছে লাল আলতা হাতে সামান্য হলুদ শাড়ির অংশও দেখা যাচ্ছে। ধীরে ধীরে এগিয়ে এলো। মিথি শুনতে পাচ্ছে কেউ এদিকে আসছে। কে আসছে দেখার জন্য দরজাটা আরেকটু ফাঁকা করে উকি দিতেই খুব সম্মুখে দুটো চোখ নজরে আসলো। পুরো মুখখানা দেখতে পেয়ে শটান হয়ে দাঁড়ালো। দরজার ওপাশে প্রহর ভাই দাঁড়িয়ে, এপাশে মিথি। দুজনের দূরত্ব সামান্য, চোখে যেন চোখ পড়েছে আর সরতে চাইছে না। কাজল চোখে আটকে গেছে যে আঁখি, কষ্টসাধ্য ফেরানো সে পলকের দৃষ্টি। মিথি এবার সরে দাঁড়ালো। দরজাটা পুরো খোলার আগেই প্রহর বাড়ির ভেতরে আসলো। তার দৃষ্টি এখনও মিথির দিকে।
চোখ থেকে এবার পুরো মিথিকে দেখে নিল। হলুদ শাড়িতে হলুদ পরি লাগছে, কাঁটা হাতে আঙুলে আলতা পড়েছে, লাল চুড়িও রয়েছে। সেদিকে চেয়ে থেকে বলে উঠল। মিথি চোখ টিপিটিপি করে তাকালো। প্রহর ভাইয়ের থেকে এমন কথা সে প্রথম শুনল, তাই বলল, আমাকে কি বেশি সুন্দর লাগছে? শুধু সুন্দর না, অসম্ভব সুন্দর লাগছে, ঠিক যেন অপরূপা। মিথি প্রশংসা শুনে আনন্দ হলো। তখনই শার্লিন ঘর থেকে বলে উঠল রীতিকে ডেকে নিয়ে আসতে। মিথির কানে সে ডাক পৌঁছল। তখন প্রহরের কি হলো কে জানে, তড়িৎ গতিতে বাড়ি থেকে বেরিয়ে গেল। মিথি অবাক চাহনিতে তাকিয়ে রইল। প্রহর গিয়েও আবার ফিরে আসলো। দরজা থেকে বলল, আমি রীতিকে ডাক দিচ্ছি, তৈরি হয়ে একসাথে আসবে। মিথি উত্তর দেওয়ার আগেই আবার প্রহর চলে গেল। মিথি ভাবতে ভাবতে ঘরের দিকে গেল। মিথিকে একা আসতে দেখে জিজ্ঞেস করল, রীতি কোথায়? ঠিক তখনই রীতি দৌড়ে আসলো। পিছনে রুহেলও আছে, সাথে রিনিতা এসেছে। রিনিতা হলো সানোয়ার দেওয়ানের মেয়ে, শহর থেকে আজ ভোরই এসেছে। সেই মিথির সমবয়সী, ভারী মিষ্টি দেখতে। মিথিকে দেখেই বলল, আপু, আমাকেও আলতা দিয়ে দাও। শার্লিন দুজনকে আলতা পরিয়ে দিল। রুহেল তাদের দেখে বলল, মাইয়া মানুষের কত সাজ বাপরে! ছেলেদের একটা শার্ট আর প্যান্ট বা লুঙ্গি পরলেই সাজ শেষ, আর তোদের সাজের শেষ নেই। রাস্তাঘাটে অনিমাকে দেখলে বলো কানে দুল, পায়ে নুপুর পরে সুন্দর লাগছে, সাজলে পরি লাগে, আর এইখানে এসে জ্ঞান দাও? যাও এখান থেকে। মিথির কথায় রুহেলের মুখখানা চুপসে গেল। বেচারা ফেসে গেল সবার সামনে। শার্লিন এর মধ্যে প্রশ্ন তুলল, রুহেল ভাই, আপনি এসব করে বেড়ান? মেয়েদের পিছনে ঘোরা মোটেও ভালো কাজ নয়। আমি মেয়েদের পেছনে ঘুরি না, শুধু একটা মেয়ের পেছনে ঘুরি, তবুও পাত্তা দেয় না। দিবে কি করে? ঘরে যে শত্রু রয়েছে, সারাক্ষণ আমার নামে বদনাম করে বদমাইশটা। বলেই মিথির দিকে রেগে তাকালো। মিথি হিহি করে হেসে উঠল। তখনই বাহির থেকে পিয়াসের কণ্ঠ ভেসে আসলো, তোদের জন্য অনুষ্ঠান থেমে আছে, তাড়াতাড়ি আসবেই নাকি শেষ হলে যাবি? শার্লিন। এতটুকু বলেই থেমে গেল। ঘরের দৌড় মারিয়ে চোখ পড়ল মধ্যমণি হয়ে বসে থাকা মেয়েটির ওপর। মিথিকে তো বউ বউ লাগছে, চল তোদের সবগুলোকে একসাথে বিয়ে দিয়ে দিই। পিয়াসের কথায় রীতি দাঁত বাহির করে বলল, মিথির আপার সাথে তোমার বিয়ে দিব। মিথি চোখ পাকালো। বাকি সবাই মজা ভেবে হেসে উড়িয়ে দিল। পিয়াস শুধু বলল, তোকে আগে বিয়ে দিতে হবে, সারাদিন বিয়ে বিয়ে করিস, পড়াশোনা নাকি ভালো লাগে না বলিস। ঠিক আছে, দাও, এখন চলো, নয়তো অনুষ্ঠান শুরু হবে। সকলে একসাথে বেরোলো। গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়েছে। বাড়ির বড়রা আগে হলুদ দিয়েছে, এখন দিচ্ছে বাকিরা। স্টেজে শ্রাবণীর পাশে বসে আছে নবনী, শার্লিন, রিনিতা আর মিথি। মিথি একটু আগে উঠে গেছে। চারদিক নাচ গানে মুখরিত হয়ে আছে। আনন্দে মেতে উঠছে অলিন্দনীর। সবাই হলুদ মাখাজে আসলে বউয়ের সাথে থাকা সবাইকে মিষ্টি ফল খাওয়াচ্ছে। খেতে খেতে মিথির আর খেতে ইচ্ছে করছে না। তখনই পিয়াস আসলো, পরনে হলুদ পাঞ্জাবি। মেয়েরা সব একই রকমের শাড়ি আর ছেলেরা একই রকমের পাঞ্জাবি পরেছে। পিয়াস এসে শ্রাবণীকে হলুদ মাখালো, সাথে মজা করে বাকিদের মাখালো। মিথিকে মিষ্টি খাওয়াতে গেলে সে খেতে চায় না। পিয়াস জোর করাতে চামিচ মুখে নেয়। তখনই চোখ পড়ে হলুদ পাঞ্জাবি পরে দূরে দাঁড়িয়ে আছে প্রহর। দৃষ্টি তাদের দিকে, দৃষ্টি বড় করুণ লাগছে। তখনই মনে পড়ল শ্রাবণীর কথা। নিজ মনে ভাবা শ্রাবণীকে প্রহর পছন্দ করে, এজন্য হয়তো কষ্ট পাচ্ছে। মিথির খারাপ লাগল। সবাইকে আসছি বলে উঠে পড়ল। প্রহর ততক্ষণই সেখান থেকে অন্য পাশে চলে দিয়েছে। গায়ে হলুদের স্টেজ মূলত বাড়ির বাহিরে করা হয়েছে, জায়গা কমতির কারণে। মিথি বাহিরে এসে প্রহরকে কোথাও দেখতে পেল না। আশেপাশে উঁকি ঝুঁকি দিল আরেকবার। এখানে উঁকি দিয়ে কাকে খুঁজছিস? মিথি আচমকা কণ্ঠে চমকে ওঠে। পিয়াস ভ্রু কুচকে তাকিয়ে আছে। মিথি আমতা আমতা করে বলল, ওই রীতিকে খুঁজছিলাম, বাড়িতে গেল, এখনই এলো না। পিয়াস শুনল, কিছু বলতে গিয়ে নজর পড়ল মিথির হাতের দিকে। চুড়ি কই পাইলি? কাল না ভেঙে গেল? মিথি অবাক হল। সে তো ভেবেছিল পিয়াস ভাই দিয়েছে, এখন তিনি এমন বলছেন কেন? কেন আপনি আনেননি? না, ভেবেছিলাম আজ আনবো, কিন্তু ব্যস্ততায় ভুলে গেছিলাম। তাহলে কে এনেছে? তাহলে হয়তো আব্বা এনেছে। ঠিক তখনই মানিক সাহেব সেখানে উপস্থিত হলেন। মেয়েকে টেনে নিয়ে গেলেন এক লোকের সামনে। মিথি পিয়াস আনেনি শুনেই মিছিমিছি বলল তার আব্বা এনেছে। সে বাহির করবে, কে রেখেছে? কেউ বা এমন চিরকুট লিখেছে? আজ শুক্রবার, সন্ধে হতেই পাত্রপক্ষ এসে হাজির হয়েছে। পাশের গ্রাম হওয়াতে দেরিতে এসেছে। জামাই দেখার জন্য মানুষের ভিড় লেগেছে। গ্রামের রীতিনীতি অন্যরকম। জামাইকে গাড়ি থেকে নামিয়ে গেটে গিয়ে ঘটল বিপত্তি।
জামাই নেমে আসলো। গেট ধরে দাঁড়িয়ে আছে নবনী, শার্লিন, মিথি আর রিনিতা। পাত্রপক্ষের একজন ছেলে, হয়তো জামাইয়ের কাজিন হবে। গেটর ফিতে কাটতে কাঁচি বাহির করতে হবে ফুলের স্তূপ থেকে। যে পাবে সে ফিতে কাটবে, এমনই নিয়ম। ছেলের কাজিন খুঁজে পায়। পাত্র আর তার কাজিন ফিতে কেটে কাঁচি মিথির দিকে বাড়িয়ে দিল। কাঁচি নেওয়ার জন্য মিথি হাত পাততেই হাত ছুঁয়ে দিল সবার আড়ালে। সবাই তখন জামাই নিয়ে যেতে ব্যস্ত। মিথি প্রথমে ভুল করে মনে করলেও পরে বুঝতে পারল যখন পানির গ্লাস চাইল। মিথি গ্লাস এগিয়ে দিলে মিথির আঙুলের উপর আঙুল রেখে ধরে ইচ্ছে করে ধরেছে, এবং নজরও তার ভালো না। মিথি হাত ঝটকায় সরিয়ে আনল। প্রহর সবে কোথা থেকে যেন আসলো, তখনই ছেলেটি সেখান থেকে চলে গেল। হাত একটু পরই ছেড়ে দিয়েছিল। প্রহর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। মনে হলো তাকে দেখে ছেলেটি কেমন করে পালালো। মিথি ভয় পেয়েছিল। দূরে প্রহরকে আসতে দেখে বুঝতে পারল তাকে দেখে পালিয়েছে। প্রহর মিথির চোখ মুখ দেখে জিজ্ঞেস করল, কোনো সমস্যা? ছেলেটা কিছু বলেছিল নাকি? মিথি তাকালো। স্বাভাবিক হওয়ার চেষ্টা করে মাথা নাড়িয়ে না বলল। প্রহরের মন খারাপ, ব্যথিত হৃদয় এজন্য আর বলল না, তবে ছেলেটাকে শায়েস্তা করবে বলে ভাবল। প্রহরের সাথে বাড়ির ভেতরে আসতে পা চালালো। মিথির কিছু প্রশ্ন করতে মন চাইলেও এত মানুষের ভিড়ে আর হলো না। প্রহর যাওয়ার আগে শুধু বলল, সবাই কিন্তু ভালো না, আশেপাশে অনেক ছেলে আছে, দূরে থাকবে। মিথি মাথা নাড়িয়ে চলে গেল। স্টেজে জামাইকে বসানো হয়েছে, খাবার পরিবেশন করতে হবে শালিকাদের। মিথি সেখানে উপস্থিত হলো, কিন্তু সেই ছেলেটা তারই দিকে তাকিয়ে আছে। সে তাকানো তাকে অস্বস্তি দিচ্ছে। মিথি রাগ করে সেখান থেকে চলে আসলো। তখনই তার বিনু ফুফু সামনে আসলো, কোলে তার 5 বছরের মেয়ে বিন্দিয়া। ফুপু এত দেরি করে আসলে কেন? সব আনন্দ তো শেষ হয়ে গেছে। আর বলিস না, তোর ফুপার একজন চাচা কাল সন্ধ্যায় মারা যায়, মাটি হলো আজ দুপুরে। এত লোকজন সব রেখে তো আসা যায় না, তাই দেরি হলো। শ্রাবণী কোন ঘরে? মিথি ইশারায় দেখিয়ে দিয়ে একসাথে চলল। বাড়ির ভেতরে যেতেই সুচরিতা আর অরুণার সাথে দেখা। তারাও জানতে চাইল এত দেরিতে কেন আসলো। শাহানা তাকে জড়িয়ে ধরল। কাজিন বলে কথা, ছোটবেলার কত স্মৃতি জমে আছে। সময়ের সাথে সব পরিবর্তন হয়েছে। সবাই স্বামী সংসার নিয়ে ব্যস্ত। বিনু দেখল আরেক পাশে মেরিনা দাঁড়িয়ে আছে। বিনু ধীরে তার সামনে গেল। তখনই আবার সেলিম হাজির হলো। স্ত্রীকে কিছু বলার জন্য উদ্বত হতেই, কেমন আছেন ভাবি? মেরিনা উত্তর দিল না। সেলিম তাকালো। বিনুকে দেখলে তার নিজেকে স্বার্থপর মনে হয়। আপনি কেমন আছেন সেলিম ভাই? ভালো আছি, তুই কেমন আছিস? স্বামী, সংসার, সন্তান সব নিয়ে ভালো আছি। ব্যাস, এতটুকু কথা সেলিমের হৃদয় কম্পিত করল। বিনু কি তাকে খোটা দিতে বলল? মেরিনা চুপচাপ সেখান থেকে চলে গেল। পিছু নিল সেলিম। বিনু আর মিথি গেল শ্রাবণীর ঘরে। বিয়ে কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। রাত 9টা বাজতেই প্রায় সকলে চলে গেল। সারাদিনের মতো এখন আর ভিড় নেই। বাড়ির মানুষ আর কিছু আত্মীয় স্বজন যারা আছে, মিথির মা ওই বাড়িতে আছে। তাদের গত 4-5 দিনের জন্য বাড়িতে রান্না বন্ধ। বিয়ে, তারপর 18 জামাই আসবে, সেই পর্যন্ত এই বাড়িতেই খাবে, এই নির্দেশ শমসের দেওয়ানের। মিথির গরম লাগছে, ঘরে এসে ফ্যান ছাড়ল। দরজা বন্ধ করে শরীরে জড়ানো জর্জের ঘাগরাটা পাল্টে একটা সুতি জামা পরল। হাতের চুড়িগুলো খুলে রাখতে চেয়েও রাখল না। চুড়িগুলো ভীষণ সুন্দর, চিকচিক করছে। বাড়িতে শুধু মানিক সাহেব আছেন, বাকি সবাই ওই বাড়িতে। মিথিও যাবে। দুপুরে খেয়েছিল, তারপর আর খায়নি। মিথি সোজা শার্লিনের ঘরে গেল, দুজনে একসাথে খাবে বলে। গিয়ে দেখল শার্লিন নেই, শুধু শাহানা আছে। ফুপু, শার্লিন আপা কোথায়? ছাদে গেল মনে হয়, তখন দেখলাম। দেখদিনি ছাদে আছে নাকি নবনীর ঘরে। মিথি ঘর থেকে বেরিয়ে আসলো। ছাদে যাওয়ার আগে একটি ঘরের সামনে এসে থমকে গেল। দরজা অর্ধ খোলা। সে ভাঁদ উকি দিল, কিন্তু ঘরে কেউ নেই। মনে মনে ভাবল হয়তো কষ্টে দুঃখে মন খারাপ করে কোথাও বসে আছে। ইস, মানুষটার জন্য খারাপ লাগছে। আগে জানতে পারলে শ্রাবণী আপার সাথে কথা বলতো। দুঃখ প্রকাশ করে ছাদে গেল। পুরো অন্ধকার ছাদ, কিছু দেখা যাচ্ছে না। মিথি ছাদের দরজায় দাঁড়িয়ে ডাকলো, কোনো সাড়া নেই। মিথির এবার ভয় লাগলো। সে প্রচণ্ড ভূতে ভয় পায়। গ্রামের ভূতের উপদ্রব বেশি। মিথি আরেকবার ডাকলো। এবারও সাড়া না পেয়ে আসতে নিল, তখনই কারো পায়ের আওয়াজ শুনতে পেল। চমকে তাকালো মিথি। ছাদের শেষ প্রান্ত হতে কেউ হেঁটে আসছে। অন্ধকারে শুধু ছায়া মূর্তির মতো দেখা যাচ্ছে। মিথির গা শিউরে উঠল। ভয়ে শরীর কাঁপছে। এই রাতে ছাদে একা, ভূত যদি তার ঘাড় মটকে দেয় তবে? মিথি আবার ভয়ে ভয়ে উচ্চারণ করল, কে? আমি। রাশভারী কণ্ঠ শুনে মিথি চমকালো। এটা তো প্রহর ভাইয়ের কণ্ঠ। ততক্ষণে প্রহর তার সামনে এসে দাঁড়ালো। এবার আবছা মুখখানা দেখা যাচ্ছে। মিথির ভয়ার্ত চেহারা দেখে বলল, ভূত ভেবে এত ভয় পাচ্ছিলে? জানিস, ভূত হচ্ছে ভয়ঙ্কর হলেও কিছু মানুষ, তাদের মতো হিংস্র জানোয়ার কেউ না। আমার তো মানুষে ভয় করে না, ভূতে ভয় করে। মানুষের ভয়ঙ্কর রূপের সাথে পরিচয় হয়নি, তাই ভয়ও পাসনি। আজকে একটু সন্ধ্যায় কেমন ভয় লাগছিল। কিসের ভয়?
ওই ছেলেটার দৃষ্টি অনুমতিবিহীন অস্বস্তিকর হাতের ছোঁয়া। মিথি অনেকটাই চমকে উঠল। একথা প্রহর কি করে জানল? সে তো কেবল একজনকেই বলেছিল। প্রহরের আবার প্রশ্ন এলো। সেখানে থাপ্পড় মানুষটি কেন? ইচ্ছে করছিল হাত ভেঙে দেয়। বলার মতো সুযোগ পাইনি, প্রথমে বুঝিনি, আর পরে যখন বুঝলাম তখন আপনি আসাতে পালিয়ে গেল। প্রহর আর কিছু বলল না, ধীর পায়ে ছাদের কিনারার দিকে গেল। মিথির কিছু প্রশ্ন ছিল, তা জানতে সেও পিছু নিল। দাঁড়ালো প্রহরের ঠিক পাশে। প্রথমে জিজ্ঞেস করল, এই অন্ধকারে কি করছিলেন? অন্ধকার আমার ভীষণ প্রিয়, তার থেকে বেশি প্রিয় আমার সুখ তারা। তাই তো অন্ধকার আকাশে সুখ তারাকে দেখছে, আর উপলব্ধি করছি সে আমার হৃদয় আকাশে বাঁধন ছাড়া ঘোরাঘুরি হয়ে উড়ে কোন এক আকাশে তাকে সুতোর বাঁধনে বাঁধার চেষ্টা করছে। আপনি কি শ্রাবণী আপাকে পছন্দ করতেন? মিথির এমন প্রশ্নে প্রহর তাকালো। মুখের আদল স্বাভাবিক, তবে কপালে গাঢ় ভাঁজ। একটুখানি ভেবে বলল, কেন এমন মনে হলো? সেদিন বলেন যাকে চান তাকে পাওয়া হবে না। কাল গায়ে হলুদের অনুষ্ঠানে দেখলাম আপনি দূরে দাঁড়িয়ে দেখছিলেন বিষণ্ণ মন নিয়ে, তাই। এতটুকু দেখে এই ধারণা? দূর থেকে তো অন্য কাউকে দেখতে পারে। তাছাড়া আমার বিষণ্ণ মন প্রায় সময় থাকে, কেউ তার মুখ দেখলে হাসি আসে। তাহলে কে আছে আপনার মনে? মিথির প্রবল আগ্রহ জানার। সে আগ্রহ যদি সে বুঝত তবে কি আর এত মন খারাপ হতো? প্রহর আকাশ পানে তাকিয়ে রইল। খানিক বাদে মুখ খুলল, বলল, সে আমার কাছে দূর আকাশের সুখ তারার মতো। দূর থেকে দেখলেই সুখ সুখ অনুভব হয়, না দেখলে অমাবস্যায় ছেয়ে যায় হৃদয়। কিসের এত বাধ্যবাধকতা প্রহর ভাই? আপনি চাইলে তাকে নিজে করতে পারেন না? সে কি আপনাকে ভালোবাসে না? প্রহর মিথির বোকা প্রশ্নে হাসল, আনমনে উত্তর দিল, সে তো জানে না ভালোবাসবে কি করে। বাধ্যবাধকতা আমার নিজের মধ্যে। কি আছে আমার? কেন হবে সে আমার? আর কেনই বা দিবে তাকে আমার নিঃস্ব ঘরে? তার জন্য সুখ অপেক্ষা করছে, পারিবারিক আর্থিক জীবনসঙ্গী ভিত্তিক। অর্থ দিয়ে কি সুখ হয় প্রহর ভাই? যদি হতো তবে আপনার মা কেন আত্মহত্যার পথ বেছে নিয়েছিল? প্রহর এবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। মেয়েটা এত কথা জানল কিভাবে? গুছিয়ে বলছে কিভাবে? সে একটু অবাক হলো। চোখ বন্ধ করে কিছু স্মরণ করে উত্তরে বলল, কজন ভালোবাসা দেখে মেয়েকে তুলে দেয়? মিথি ভাবল, সত্যিই তো তাই। কজন বা দেয়? এই অর্থ আর বংশমর্যাদা না থাকার কারণে তো প্রীতি আপা আজও এই বাড়িতে আসতে পারে না। অন্ধকারে প্রহরের পানে চেয়ে আবার জানতে চাইল, সে মেয়ে কি আমাদের পরিচিত? সেটা না হয় অজানা থাকুক, কিছু অনুভূতি প্রকাশ করতে নেই। যদি একপাক্ষিক ভালোবাসা হয় তাহলে তো আরও প্রকাশ করতে নেই। এতটুকু বলে থামল প্রহর। হঠাৎ একটা প্রশ্ন জাগতেই আবার জিজ্ঞেস করল, তোর কাছে কি বেশি পছন্দের, আমি নাকি পিয়াস ভাই? সত্যি বলবি? মিথি প্রথমে একটু ভাবল, স্বাভাবিকভাবে সত্যিটাই উত্তরে জানালো, আপনি দূরে থাকেন, আপনার সাথে দূরত্বটাই বেশি, তেমনভাবে কখনো মেশা হয়নি। আর পিয়াস ভাইয়ের সাথে সম্পর্কটা অন্যরকম, কোনো আবদার করলে না করে না, আমার দৌড়ানি দিলে বাঁচে, এমন অনেক কিছুই আছে। সেজন্য পিয়াস ভাইকে একটু বেশি পছন্দের। তাই বলে ভাববেন না আপনি অপছন্দের, দুজনেই পছন্দের। প্রহর মনোযোগ দিয়ে শুনল। কিছু অনুভূতি আড়াল হলো। নীরস মুখে হাসি মারিয়ে বলল, ঠিক আছে, এখন যা। নিজ থেকে মনে হয় ডাকছে। শার্লিন ছাদে এসেছিল, কিন্তু তুই আসার আগে একটু আগে নেমে গেল। মিথির প্রবল আগ্রহ ব্যর্থিত হল। বুঝতে পারল প্রহর বলবে না, তাই পা বাড়ালো ছাদ থেকে। আর মনে মনে ভাবল, কার জন্য এত অনুভূতি? সে কি আসলেই ভাগ্যবতী? কিন্তু তাকে তো পাবে না প্রহর ভাই। যদি জানতাম কে সে, তবে এনে দেওয়ার চেষ্টা করতাম। তার বিষাদময় জীবনে আরও বিষাদ সহ্য হয় না আমার। দুঃখের মধ্যে মানুষটার বাস, আবার সেই দুঃখ হবে তার হৃদয়ের আবাসস্থল। এটা ভাবতেও কষ্ট লাগে নিজেরই। সেখানে মানুষটা সব সহ্য করে। প্রহর পিছন ফিরে তাকালো। ততক্ষণে মিথি সিঁড়ি বেয়ে নেমে গেছে। তার যাওয়ার পথের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে ঠোঁটের কোণর হাসি বর্জন করে বলল, যার মন পিঞ্জেরা ভালোবাসে বসি, সে বলে ভালোবাসে কঞ্চে পাখি। সে আমার মন পিঞ্জেরার একান্ত সুখ পাখি। একদিন সে পাখি উড়াল দিলে মিলবে কেবল পিঞ্জেরার খালি জল পড়া আঁখি। কালের বিবর্তনে পরিবর্তন হয়েছে অনেক কিছু। কেটে গেছে কয়েক মাস। বর্ষার টইটুম্বুর জল, নদীর উথাল পাথাল স্রোত, বৃষ্টির টুপটাপ শব্দ যেন এখন কেবল স্মৃতির খাতা। শরতের সাদা কাশফুল মাঠে আর দেখা যায় না। শিউলির ঘ্রাণও হারিয়ে গেছে কুয়াশার ভাঁজে। শীতের হিমেল হাওয়া, নিস্তব্ধ সকালের ধোঁয়াটে কুয়াশা কেটে গেছে অনেক আগেই। এখন প্রকৃতি পেয়েছে নতুন সাজ। আগমন ঘটেছে ফাগুন রঙা বসন্তের। মাঠ জুড়ে কৃষ্ণচূড়ার আগুন লাল রং। পথের ধারে কদমের ডালে নতুন কুঁড়ি রকি। বকুল ফুলের মিষ্টি গন্ধে ভরে গেছে চারদিক। মৃদুমন্দ বাতাসে কানে বাজে কোকিলের মধুর ডাক। আর আকাশ যেন নীলচে সোনালি রঙে সেজে ওঠে প্রতি ভোরে। মধ্যরাতে যখন সবাই গভীর ঘুমে,
তখন কেউ নির্ঘুম রজনী কাটিয়ে খুচরো অনুভূতির চিঠি লিখছে। প্রিয় শুক্তারা, তোমায় নিয়ে ভাবতে গেলে অবাধ্য মন উতলা হয়ে যায়। ইচ্ছে করে ছুটে যায় জড়িয়ে ধরে কিছুক্ষণ বসে রই, কিন্তু তো অসম্ভবের যে অসম্ভব। কি আছে তোমার এই কাজল চোখে? কেন দেখলে নিজের করার ইচ্ছে জাগে? ভোরের শেষে শুক্তারা দেখা পেলে তোমার দেখতে পাই না। আমার একান্ত সুখ পাখিকে, যাকে আমি সুখ পাখি শুক্তারা ডাকতে ভালোবাসি। ভাবছ শুক্তারা কেন ডাকছে? তবে শোনো, আজকের মতো একদিন নির্ঘুম এক গভীর রাতে হঠাৎ অনুভব করলাম তুমি আমার হৃদয়ের সাথে কিভাবে যেন জড়িয়ে গেছো। চোখ বন্ধ করলেও তোমার মুখাবয় ভেসে ওঠে। ঘুমোতে পারি না। প্রথমে মানতে চাইনি, কিন্তু হৃদয়তে মেনে বসেছিল। নিজের হৃদয়ের সাথে বোঝাপড়া করে বুঝলাম হৃদয়ের অনুভূতি কখনো মিথ্যে বলে না। হুট করে মনে আসলো তোমায় কি বলে ডাকবো। ভেবেও যখন পেলাম না, তখন আকাশের দিকে তাকালাম। দেখলাম জল করছে শুক্তারা। সে থেকে তোমায় শুক্তারা ডাকে, তবে সেই নাম সবার আড়ালেই রাখে। তুমি আমার কাছে দূর আকাশের শুক্তারার মতো। শুক্তারা কেন বললাম ভাবতেই পারো। মানুষ প্রিয়জনকে চাঁদের সাথে তুলনা করে, তবে আমি শুক্তারের সাথে করছি। কেন জানো? কারণ চাঁদের গায়ে কলঙ্ক থাকে, তুমি তো নিষ্কলঙ্ক পবিত্র ফুল। আমার ব্যক্তিগত শুক্তারা, যাকে দূর থেকে দেখেও সুখ সুখ অনুভব হয়। আবার যখন দেখি না, তখন অমাবস্যা ছেয়ে যায়। আমি জানি তোমায় পাওয়ার সাধ্য আমার নেই, শুধু দূর থেকে দেখে যাব। একদিন হয়তো হারিয়ে ফেলব, তারপরও আমি আমার জীবনে নির্বাসিত শুক্তারা হয়ে থাকবো। তারপরেও তুমি আমার জীবনে নির্বাসিত শুক্তারা হয়ে থাকবে। এতে শুক্তারার আকাশ প্রেমিক। এতটুকু লিখে প্রহর দীর্ঘশ্বাস ফেলল। আজকে বড্ড তার শুকতারার কথা মনে পড়ছে, দেখতে ইচ্ছে করছে। সেই যে শ্রাবণীর বিয়ে শেষ করে এলো, আর যাওয়া হয়নি। চাইলে যেতেই পারত, কিন্তু যা পাওয়া হবে না চোখের সামনে দেখে লোভ বাড়ানো উচিত হবে না। সত্তা এমন কথা বললেও মন চাইছে ছুটে যেতে, তাকে এক নজর দেখে আসতে। চোখের তৃষ্ণা যে বড় তৃষ্ণা। পানির পিপাসায় যেমন গলা শুকিয়ে যায়, চোখের তৃষ্ণায় হৃদয় ছটপটিয়ে বেড়ায়। অনার্স শেষ হয়েছে, এখন মাস্টার্সে ভর্তি হতে হবে। চাকরির জন্য কয়েক জায়গায় আবেদন করেছে, ইন্টারভিউও দিয়েছে। দেখা যাক কি হয়। চাকরি তো সোনার হরিণ, তার ভাগ্যে আবার কয়লা ছাড়া কিছু জোটে না। তার জীবনে অন্ধকার মানায়, আলোর রেখা নয়। তাই তো জীবনে সে অন্ধকারকেই সঙ্গী করেছে। আলোর আশা বাদ দিয়ে নিজেকে ব্যর্থ বলে হার মেনেছে। প্রহর হাতের কলমখানা রাখল, খাতা বন্ধ করে চেয়ার ছেড়ে সবে উঠতে যাবে, তখন পিছনে চোখ পড়ল। দাঁড়িয়ে আছে তার প্রাণপ্রিয় বন্ধু পাবেল, চোখ নিবদ্ধ প্রহরের দিকেই। ব্যর্থ প্রেমিকের ন্যায় রাত জেগে কি লিখছিস? ভালোবাসিস বলার মুরুদ নেই, ভালোবাসছিলি কেন? এমন ভালোবাসা দেখতে আমার গা জ্বলে যায়। ভালো তো বাসতে চাইনি, মনের অজান্তে ভালোবেসে ফেলেছে। ভালোবাসা অনুমতিবিহীন, তীব্র অনুভূতি হৃদয়ের জুড়ে ভালোবাসা তৈরি করে। পাবেল এগিয়ে এলো, প্রহরকে টেনে বসল বিছানায়, নিজেও গিয়ে বসল তার পাশে। তারা তিনজন মিলে হোস্টেলের একটা রুমে থাকে। আরও একজন আছে, সে এখন গভীর ঘুমে। পাবেল প্রহরকে ঘুমাতে ইশারা করল। প্রহর শুতেই সে বলল, পাওয়া না পাওয়া পরের হিসাব, আগে অনুভূতি ব্যক্ত করে দেখ। হতেও পারে সে তোরে চাইল। সে চাইলে হবে? পরিবারের সবাই আছে, তাদের অপছন্দের হতে চায় না। তাদের মতামত দেওয়া আছে অনেক আগে। সেই হিসেবে তাকে কেউ মনের কাছে বন্দি করতে চায়। আমি মাঝখানে এসে সব শেষ করে দিতে চাই না। অন্যের কথা ভাবলে ভালোবাসার মানুষকে কখনোই পাবি না। মানুষ বলে ভালোবাসায় স্বার্থ থাকতে নেই, কিন্তু আমি বলি ভালোবাসায় স্বার্থ থাকতে হয়। সেই ভালোবাসার মানুষটাকে পাওয়ার স্বার্থ। বুঝি না তোর এত কিসের বাধ্যবাধকতা? পাবেলের কথায় প্রহর হাসল, কাঁথা টেনে নিয়ে চলন্ত ফ্যানের দিকে তাকিয়ে বলল, তুইও দেখি তার মতো কথা বলছিস। কেউ সোনা রেখে কেন কয়লাকে বেছে নেবে? কেউ কেনই বা সুপাত্র থাকতে বেকারের হাতে মেয়ে দেবে? পাবেল নিশ্চুপ থাকল এবার। এ কথা যথার্থ বটে। খানিক চুপ থেকে সে গাঢ় স্বরে বলে উঠল, কেউ পেয়েও হারানোর ভয়ে সিটিয়ে থাকে, কেউ বা পাবে না ভেবেই দূরত্ব বাড়ায়। পাশ থেকে আসিফ আড়মোড়া দিয়ে উঠল, চোখ খুলে তাদের স্বল্প কথা শুনে জবাব দিল, তুই ভয় পাবি কেন? হিমি তোকে ভীষণ ভালোবাসে। আজ বললে আজই চলে আসবে। বড়লোক বাবার একমাত্র মেয়ে, সবকিছু তুই পাবি। পাবেল হাসল। প্রহর নিশ্চুপ হয়ে শুয়ে আছে। তার হাসি অন্ধকারে দৃষ্টিগোচর হল না। দৃষ্টির আড়ালে কত কিছু থাকে। সব হাসিতে কি আনন্দ থাকে? কিছু হাসি বিষাদেরও হতে পারে। বেকারদের কপালে বড়লোক বাবার মেয়ে প্রেমিকা হিসেবে জুটলেও জীবনসঙ্গী হিসেবে ভাগ্যে জুটে না।
এতটুকু বলেই পাভেল কাঁথা গায়ে জড়ালো। প্রহর চোখ বন্ধ করেছে। আসিফ তাকিয়ে রইল। একটু পর সেও চোখ বুঝল। ঘুমের রাজ্যে পাড়ি জমাল। নিশাচর পাখিরা আকাশে উড়ে বেড়াতে লাগল। নিস্তব্ধ রজনী কেটে গেল নির্বিশেষে। মিথি পুকুর পাড়ে বসে আছে। কেন জানি আজ অকারণে মন খারাপ। এসএসসি পরীক্ষা শেষ হয়েছে কিছুদিন আগেই। পরীক্ষার সময় কি যে অসুস্থতায় পড়েছিল, ঠিকমতো খেতে পারেনি, পড়তে পারেনি, তবুও মোটামুটি পরীক্ষা দিয়েছে। মানিক সাহেব বলেছে সুস্থতা আগে, যা হবার হবে চিন্তা না করতে। কারো পায়ের আওয়াজে মিথি পিছনে তাকালো। শার্লিন আর নবনী এসে পাশে বসল। নবনী মিথির গোমরা মুখ দেখে জিজ্ঞেস করল, কিরে, কি হয়েছে? মন খারাপ কেন? মিথির কানে কথা পৌঁছালো কিনা জানি না, তার উত্তর না পেয়ে শার্লিন মজার ছলে বলল, মিথির না হওয়া স্বামীর দুঃখে মন মরা হয়ে গেছে, বেচারিকে নিতে আসে না বলে। মিথি এবার না চাইতেও হাসল। শার্লিন তো এই চেয়েই ছিল। নবনী কিছু বলার আগেই মিথি জানতে চাইল, তোমার বিয়ে কবে বলো তো? কতদিন বিয়ে খাইনি। ওর বিয়ে বাদ তোর বিয়ে খাওয়ার জন্য তৈরি হ। নিজের বিয়ে নিজে খাওয়ার অনুভূতি দেখবি। মিথি বুঝল না। চোখ ফিরিয়ে চিন্তা করে জানতে চাইল, মানে সময় হলে বুঝবি, সেই সময় খুব শিগগিরই আসবে। শার্লিন কপালে ভাঁজ ফেলল, ভাবুক হয়ে খানিক ভাবতেই। হয়তো কিছুটা আজ করতে পারল। তার মুখের আদল পরিবর্তন হয়ে এলো। ভালোর মাঝেও খারাপ কিছু হতে চলেছে তবে। ভাগ্য বড় বেঈমান, যার ভালোর অভাব নেই তাকে আরও ভালো ঢেলে দেয়, আর যার দুঃখের শেষ নেই তাকে আরও দুঃখের সাগরে ডুবিয়ে দেয়। সুচরিতা বেগম দুপুরের খাওয়া শেষ করে সবে ঘরে এলো। সোলাইমান দেওয়ান বিছানায় গা এলিয়ে চোখ বন্ধ করে শুয়েছিল। স্ত্রীকে দেখে চোখ খুলল, বলল, হবে না কেন? সে তো আগে থেকে জানে। অমত থাকলে বলতো একদিন। মন বুঝেছে, চুপ ছিল। মানে রাজি নিশ্চয়ই। সোলাইমান আর কথা বলল না, চুপচাপ বিছানা থেকে উঠে পড়ল। আজকে বড় পুকুরের দিকে একটু যেতে হবে। পুকুরের মাছ তুলে বাজারে নিবে, সেসব কথা বলতে হবে। মিথি এখন ফ্রি, পড়াশোনা নেই, স্কুল নেই। আপা, তোমার এখন ভালো, আমাকে শুধু একা পড়তে হবে। আমাকে বলো না আজ পড়বো না। না, তুই পড়তে বস। কদিন পর অর্ধবার্ষিক পরীক্ষা, যে চাচি আমার ডাকছে, তাড়াতাড়ি যা, পড়া শেষ করে আসবি। রীতি মন খারাপ করে চলে গেল। মিথি তার দিকে চেয়ে হাসছে আর ভাবছে, পড়াচোরের মতো আর কেউ নেই। পড়ার ভয়ে এই বয়সে বিয়ে করতে চায়। বিয়ে কত মজা লিলিবুবু বলে, তাও বোঝে না সে। মানিক সাহেব আজ এখনো বাড়ি ফেরেনি। আজ একটু রাত হবে, সকালে বলে বেরিয়েছে। মোহনিয়া বেগম রান্না করছিল। মিথি গিয়ে মায়ের পাশে বসল। আম্মা, কি রাঁধছো? তোর পছন্দের শুটকি মাছ ভুনা আর শীদলের তরকারি। মিথি শুকটির নাম শুনলেও খুশি হয়। আজ কেন যেন খুশি হল না। উত্তরবঙ্গের বিখ্যাত খাবার শীদল অনেক মজা। মিথির চুলোপাড় থেকে উঠে আসলো। কিছু ভালো লাগছে না। রাতে মিথি ওই বাড়ি গেল। শমশের দেওয়ান ডেকেছে। গানঘরের দিকে যেতে থেমে গেল। প্রহরের ঘর থেকে কিছু পড়ার শব্দ আসলো। সামনে গিয়ে পিছনে ফিরল। দরজা বন্ধ। প্রহর ভাই নেই, তবে ঘরে কে? জানার আগ্রহে দরজায় হাত দিল। দরজা খুলে গেল তখনই। ভেতরে ঢুকল, কিন্তু কেউ নেই। আশেপাশে চোখ বোলালে দেখতে পেল একটি বিড়াল মিউ মিউ করছে। তার মানে বিড়ালই কিছু ফেলেছে। এই ঘর তো বন্ধ থাকে, তাহলে খুললো কে? না, দেরি হচ্ছে, যাই। বলেই পা বাড়ালে গেলে কিছু একটা নজরে পড়ল। টেবিলের পাশে অবহেলায় পড়ে আছে একটা ডায়েরি। মিথি হাতে নিল। উল্টে পাল্টে কিছুই পেল না। শেষ পৃষ্ঠায় শুধু লেখা, আমার গল্পের শেষ পৃষ্ঠায় তোমাকে পাওয়া হবে না। এতটুকু পড়েই মিথির হৃদয়ে অদ্ভুত অনুভূতি হল। শব্দগুলো ছোট, তবে অর্থ বড় ভয়াবহ। কার জন্য লেখা সে জানে না, তবে কেন যেন নিজের মনে হলো শব্দগুলো। কি একটা নেশা আছে এই শব্দের অর্থের মাঝে। ডায়েরিটা আনমনে রাখল। হঠাৎ কিছু মাথায় আসতেই ডায়েরির শেষ পৃষ্ঠা আবার খুলল। হ্যাঁ, যা ভেবেছিল তাই। লেখাগুলো কেমন পরিচিত লাগছে। এমন লেখার চিরকুট তো চুরির সাথে ছিল। এটা প্রায় ভুলেই বসেছিল। সত্যি মিল কিনা তা জানার জন্য ডায়েরির শেষ পৃষ্ঠাটা ছিঁড়ে নিল। কেউ যেন না দেখে, তাই ওড়নার আড়ালে লুকালো। ট্রেন চলছে দুরন্ত পথে। ঝকঝক শব্দে মুখরিত করছে পরিবেশ। বাতাসহীন গুমোট পরিস্থিতি। ট্রেনের দোলায় দুলছে কামরা। কেউ প্রিয়জনের কাঁধে মাথা রেখে ঘুমোচ্ছে, কেউ বা বই পড়ছে, আবার কেউ স্থির চোখে চেয়ে আছে। ট্রেনের গতির প্রতিক্রিয়ায় রেল লাইনের মতো অনেক মানুষের জীবন পিষে চলে যায়, তবে সহ্য করে থাকতে হয়।
জানালা দিয়ে বসন্তের সৌন্দর্য বহনকারী ফুল লাল কৃষ্ণচূড়ার দেখা মিলছে। মনে পড়ল একজনের কৃষ্ণচূড়া অনেক পছন্দ। তার কি পছন্দের শেষ আছে? শরতের শিউলি, বসন্তের কৃষ্ণচূড়া, বর্ষার কদম সবই তার প্রিয়, আর সে গোটা মানুষটা তার প্রিয়। আসলে ঋতুর সঙ্গে সঙ্গে তার পছন্দের তালিকাও বদলায়, অথচ বদলায় না প্রহরের অনুভূতি। ঋতু বদলায়, ফুল ফোটে, ঝরে, ট্রেন ছুটে যায়, কিন্তু প্রহরের ভালোবাসা থেমে থাকে এক জায়গা, একজনের প্রতি, যাকে হারিয়ে ফেলা অনিবার্য বিষয়। মন বলে সব কিছুর পিছনে ফেলে তোয়াক্কা না করে লড়াই করে। পরমুহূর্তেই মনে পড়ে সে কি সত্যি স্বার্থপর হতে রাজি? প্রহর জানালা থেকে চোখ ফেরালো। একটু পর তার স্টেশন আসবে, গন্তব্য শেষ হবে, নেমে যাবে। পথের গন্তব্য শেষ হলেও কি তখনই এক আধবুড়ো লোক সামনের সিটে বসা ছিল, জিজ্ঞেস করল, কোন জায়গায় নামবে? প্রহর মাথা উড়ালো। প্রথমে খেয়াল করেনি, তাই আরেকবার জিজ্ঞেস করে উত্তর দিল, জি, আমি বিরামপুর স্টেশনে নামব। ও আচ্ছা, আমি নামবো একবারে দিনাজপুরে। বিরানপুরের কথাই তোমার বাসা? ওখানে আমার ভাইয়ের বাড়ি। বিরামপুর উপজেলা হলেও অনেকটা দূরের গ্রামে আমার। বলতে গিয়েও থামল। তার কি আছে বাড়ি? কোথায় তার বাড়ি? নিজ বাড়ি বলতে কি বুঝায়? তা কি আছে? লোকটা অন্যমনস্ক হল। আরেকজনকে জিজ্ঞেস করল সে কোথায় নামবে। পার্বতীপুর স্টেশনে বলল। প্রহর শুনছে তাদের কথা। লোকটা তাকে আর কিছু জিজ্ঞেস করল না। ট্রেন চলল নিজ গতিতে। প্রায় 10 মিনিট পর বিরামপুর স্টেশনে ট্রেন থামল। সকাল 8টার ট্রেনে চড়েছিল, এখন 4টায় এসে নামিয়ে দিল। প্রহর নিজের ব্যাগ নিয়ে নেমে পড়ল। নেমেই আশেপাশে তাকালো। স্টেশনের একপাশে সান বাঁধানো সাইনবোর্ডে লেখা বিরামপুর স্টেশন। ময়লা জমে গেছে সাইনবোর্ডে, সেটা একটা ছেলে পরিষ্কার করছে। তখনই ফোন বেজে উঠল। মনস্থির ভাঙল। পকেট থেকে ফোন বাহির করে দেখল পাভেল ফোন করেছে। পাভেল ছেলেটা বেশ ভালো, দায়িত্বশীল এবং কিছুতে তারই মতো। তবে তার বাবা মা আছে, নেই শুধু সম্পদ আর টাকা পয়সার ছড়াছড়ি। মিল একদিক দিয়ে ভালোবাসার মানুষকে না পাওয়ার অনিশ্চয়তা। তার বাবা মাও অনেক ভালো। একবার গেছিল পাভেলের বাড়ি টাঙ্গাইলের মধুপুরে। সেই গ্রামের সৌন্দর্য বর্ণনা করেও শেষ হবে না। আসিফ বড়লোক বাবার ছেলে, তবে তার ব্যবহার নম্র, ভদ্র, হাসিখুশিও বটে। তবে সে বাস্তবতা কম বোঝে, কারণ সে বাস্তবতার পরিস্থিতিতে কখনো পড়েনি। তার বাড়ি কিশোরগঞ্জ সদরে। তার বাবা সেখানকার মেয়র। তাদের 3 জনের বন্ধুত্ব বেশ জমজমাট। সেই 5 বছর থেকে একসাথে থাকছে 3 জনে। ও বাড়ি থেকে কিছু সময় আগে পিয়াস ফোন করেছিল। সে নিতে আসতে চাইলেও প্রহর মানা করে দেয়। নিজ গন্তব্যে একা চলাই ভালো। কংক্রিটের রাস্তা অনেকেই পার করিয়ে দিতে পারে, জীবনের রাস্তা তো নিজেকেই পার করতে হবে। প্রহর স্টেশন থেকে রিকশা করে অটো স্ট্যান্ডে এসে অটোতে উঠল বাড়ির উদ্দেশ্যে। এখন খুব একটা গরম লাগছে না। গ্রামের দিকে যেতেই মন ফুরফুরে হলো। বাতাসে স্নিগ্ধতা খুঁজে পেল। শহরের বিষাক্ত বাতাসে দম বন্ধ লাগে। গ্রামের আবহাওয়া মনকে বিকাশিত করে তোলে। প্রায় 7 মাস পর আসলো গ্রামে। যদিও আসতো না, মূলত এখন আসা পরশু তার মায়ের মৃত্যুবার্ষিকী। বাড়ি থেকে ফোন দিয়ে আসতে বসেছে, সেদিন মিলাদের আয়োজন করা হবে। অটো থেকে নামতেই বাজারে সোলাইমান দেওয়ানের সঙ্গে দেখা। তিনি প্রহরকে দেখেই হেসে ফেলল। প্রহর টুকটাক কথা বলল। মানুষটা তাকে কত ভালোবাসে। নানির পরে ভালোবাসা মামি মার থেকে পেয়েছে। মা কি তার বোঝার আগেই তো হারিয়ে ফেলেছে। আর বাবা, এই শব্দটি তার কাছে সবচেয়ে বেশি ঘৃণিত। সব মিলিয়ে তার জীবনটা রাতের আকাশের মতো, চারদিকে শুধু আধার আর আধার। জ্যোৎস্নার দেখা কভু নেই, চাঁদটার আলোয় নাহি কুলায়, শুকতারা জলে অন্য আকাশে। আমার আকাশে শুধু অন্ধকার রাজত্ব করে। প্রহর ভাবনা থেকে বেরোল। সুলাইমান দেওয়ানের বাইকে চড়ে বসল। জমিতে ধান বোনা আছে। 2 পাশে সবুজ ধানক্ষেত, গ্রামের সরু কাঁচা রাস্তার পথ। কি যে অনুভূতি! যে গ্রামে বসবাস করে সেই বোঝে। শহরে গেলে কাঁচা মাটির গন্ধ, ঝিঝি পোকার ডাক, রাত্রি হলে তাড়াতাড়ি ঘুমানোর হাঁক, সবই মিস করে। অবশেষে বাড়ি পৌঁছল। বাইক থেকে নামতেই প্রিয় মুখখানা নজরে পড়ল। কি মায়াবী সে চোখের মণি, যাকে মনে পড়লেই উতলা হয়ে যায় হৃদয়ের মধ্যখানি। তীব্র অনুভূতিরা বাঁধ ভাঙতে চায় দেখলে তার মুখখানা। কিন্তু তোমাকে ভালোবাসি বলতে ভয় হয়, কারণ হারিয়ে ফেলা অনিবার্য বিষয়। মিথি, রীতি, শার্লিন আরও একজন মিলে বসে কড়ি খেলছিল। মিথি পথের মুখে হয়ে বসেছিল বিধায় তার হাসি মাখা মুখটা আগে নজরে পড়ল। সেদিকে চেয়েই কথাটা বলে উঠল। শার্লিন খেলার মাঝে হঠাৎ প্রহরকে দেখতে পেল। আজ আসার কথা শুনেছিল। সে মিথিকে সামনে দেখতে বলল, দেখ মিথি, প্রহর ভাই এসেছে। মিথি সঙ্গে সঙ্গে তাকালো। মানুষটা তার দিকে চেয়েছিল বোধহয়, কিন্তু সে তাকাতেই চোখ ফিরিয়ে নিল। প্রহর ভাইকে তার কিছু প্রশ্ন করার আছে।
যদিও সেসব স্বাভাবিক, চুরি হয়তো পছন্দ শুনেছিল তাই দিয়েছে, আর চিরকুট তো প্রেমের নয়, সাধারণই ছিল। কিন্তু ডায়েরির পাতায় লেখা লাইনগুলো কার জন্য ছিল? কেন জানি লাইনগুলো পড়লে নিজস্ব মনে হয়। তাকে জানতে হবে এত দুঃখ কার জন্য। সম্ভব হলে সেই মেয়েকে এনে দেব, কিন্তু বলতে তো হবে। প্রহর ভাই কি তাকে বলবে? আর ভাবল না। হাতের পিঠে কড়ি নিয়ে খেলা শুরু করল। প্রহর ততক্ষণে বাড়ির ভেতরে চলে গেল। বাড়িতে প্রবেশ করতেই অরুণা আর সানিয়ার সাথে দেখা। যাদের কাছে অপছন্দের তাদের সামনে পড়তে হলো। এখানে নানি কিংবা তার মাও থাকতে পারত। তার মনের কথা হয়তো শুনল। তখনই লাঠি হাতে হাজির হলো সায়েদা বানু। প্রহরকে দেখে আনন্দিত হলো। প্রহর গিয়ে জড়িয়ে ধরল নানিকে। পিয়াস তখন উপর থেকে নিচে নামল। তাদের ভালোবাসা দেখে কেউ হাসল, কেউ বা মুখ বাঁকালো। সায়েদা বানু নাতিকে ছেলে দিল। অভিমান করে বলল, মুই যে কলপাড়ে পইরে গেছিনু, পায়ে ব্যথা পানু, একবারও দেখবার আইলি না? প্রহর কিছু বুঝল না। লাঠিটা কেবল খেয়াল করল। তাকে তো কেউ বলেনি এই ব্যাপারে। সামনে পিয়াসের দিকে তাকিয়ে বলল, কই, কেউ তো আমায় বলেনি। দাদু বলতে মানা করেছিল তাই বলিনি, কারণ তখন তোর পরীক্ষা চলছিল। দাদির অসুস্থতার কথা শুনলে পরীক্ষার প্রভাব পড়ত, এজন্য দাদু মানা করেছিল। প্রহর থমথমে মুখে দাঁড়িয়ে রইল। সায়েদা বানু এই বিষয়ে জানত না। এখন মনে মনে বলছে, ইস, বলে ভুল করনু। তাই হাসি মুখে এবার প্রহরকে টেনে নিয়ে যেতে যেতে বলল, এখন আইছস এতেই খুশি। মাঝে মধ্যে আসবি বুড়িটারে দেখতে। আর বাঁচমু বা কদিন, মইরে গেলে তখন আর আসিস না। প্রথম থমকে দাঁড়ালো। নিজেকে প্রশ্ন করল, আসলে আমি যেন আসি না। সে আমার না হওয়া প্রিয়জন, তাকে দেখলে কষ্ট বাড়বে বলে। অথচ তারা আমার প্রিয়জন, ভালোবেসে আগলে রেখে মানুষ করেছে। এ যে আসি না, তাদের অপেক্ষা করে, এ কি অন্যায় নয়? মায়ের দায়িত্ব পালন করে মানুষটার আমার কাছে এতটুকু আব্দর অবান্তর কিছু নয়। মনে মনে স্থির করল ভালোবাসা দায়িত্ব পালন করবে। তার আগে নিজেকে মানাবে চাঁদ বলো আর শুক্তারা কোনোটাই পায় না দুর্ভাগারা। মিথির রোজকার অভ্যাস হলো তার প্রিয় পুকুর পাড়ে গিয়ে সূর্যাস্ত দেখা। সূর্য অস্ত যাওয়ার আগের মুহূর্তটা যে কি সুন্দর তা ভাষায় প্রকাশ করা যাবে না। পুরো আকাশ লালচে কমলা রঙের মতো ধারণ করে আকাশকে সৌন্দর্য বাড়ায়। পুকুরটা অনেকটাই বড়, চারপাশে দূরত্বে গাছ লাগানো আছে। মিথি অন্যদিন রীতিকে সঙ্গে নিয়ে আসে, কিন্তু আজ একা আসলো। তখন সবে পশ্চিমাকাশের রং লালচে সোনালি বর্ণ ধারণ করতে শুরু করেছে। সূর্য হেলে যাচ্ছে পশ্চিম আকাশে। মিথি গিয়ে বসল। চোখ পড়ল পুকুরের অপর পানে, মানে পশ্চিম দিকে প্রহর আর রুহেল দাঁড়িয়ে। দুজনে কি যেন কথা বলছে। রুহেল মিথিকে দেখেই বলে উঠল, এই যে এসেছে গোধূলি পাগলি, প্রতিদিন যে কি পায় সূর্যাস্ত দেখে কে জানে। প্রহর রুহেলের কথা শুনে তাকালো। মিথি রাগী চোখে রুহেলের দিকে তাকিয়ে আছে। রুহেল মিথির রাগ দেখে হেসে গড়াগড়ি খেতে খেতে প্রহরকে উদ্দেশ্য করে বলল, প্রহর ভাই, আমরা বরং মিথিকে কাফেলা পাগলার সঙ্গে বিয়ে দিই, ভালো হবে না বলো? সেই কিন্তু মিথির মতো গান গায়, তবে সে গান শোনার মতো নয়। দুই পাবল আর পাগলির সংসার কিন্তু সেই হবে। এবার কাফেলা পাগলা আসলেই বড় আব্বাকে বলবো। তোমারে বিয়ে ওই যে সমীরণ পাগলি আছে তার সাথে। তার বাড়ি আবার অনিমার বাড়ির কাছেই, জানো তো। মিথির দাঁত চেপে বলা উত্তরে রুহেল চুপ করে গেল। ধীরে বলল, বুঝলেন প্রহর ভাই, সবাই শুধু ভালোবাসার মানুষকে সরিয়ে দেওয়ার ভয় দেখায়। কেন মানুষ ভালোবাসার মানুষের নাম নিতেই নরম হয়ে যায়? প্রহর পুকুর পাড় থেকে আসতে আসতে উত্তর দিল, হারানোর ভয় পায় বলে মানুষ ভয় দেখে। প্রিয় মানুষের নামের মাঝে এক ধরনের মায়া থাকে। নাম শুনলে হৃদয় থমকে যায়, শীতল অনুভূতি হয়। মানুষ জানে ভালোবাসা কিংবা ভালো লাগার কাছে সবাই দুর্বল, তাই তো মানুষ দুর্বল জায়গায় আঘাত করে। তবে তুই কার নামে দুর্বল হলি? প্রহর এগিয়ে যাচ্ছে। রুহেলও যাচ্ছিল, তবে প্রহরের কথাই থেমে গেল। ভাবল বলবে কিনা। তখনই প্রহর হেসে বলল, দুর্বলতা কি বেশি দিন বাইরে রাখলে হারানোর ভয় থাকে। যদি দুর্বলতাকে সঙ্গী করে ভালোবেসে রূপান্তর করতে চাও, তবে সময় না নিয়ে তাকে নিজের করে নাও। কিন্তু প্রহর ভাই, অনিমার মনে হয় পছন্দ করে, কিন্তু ওই মিথির বাচ্চার জন্য রাজি হতে চায় না। শয়তানটা সারাক্ষণ আমার নামে বদনাম করে। রুহেলের ছেলেমানুষী কথায় প্রহরের ঠোঁটে আলতো হাসি দেখা গেল। রুহেল তাকিয়ে দেখছে আর ভাবছে, হাসছে কেন? সে তোর ছোট, তুই তার বড় হয়ে মজা করিস। সম্পর্কটা ওর সাথে এমন, তাই ও সব মজা করে বলে। বাস্তবে সেও তোর ভালো চায়। সামনে যা বলে তা সত্যি নাও হতে পারে। এসব প্রেম নাকি ক্ষণিকের মোহ, তাকে জানতে হবে। প্রেমে পড়া খারাপ না, কিন্তু প্রেম বেশি দিন টেকে না। ভালো লাগলে কিংবা ভালোবাসলে ঘরে তুলতে সময় থাকবে। তোর তো তেমন পরিস্থিতি আছে, হতভাগ্য তো কেবল আমি।
শেষের কথাটুকু শুনে রুহেল না বুঝতে পেরে জিজ্ঞেস করল, তুমি হতভাগা কেন প্রহর ভাই? কাউকে ভালোবাসো? প্রহর চলতে থাকল। গ্রামের মধ্যে দিয়ে আসছে শমশের দেওয়ান। তার দিকে চেয়ে দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিল, ভালোবাসা মরণ ব্যাধির মতো, না চাইতেও মনে বাসা বাঁধে। এতটুকু বলেই প্রহর গমগমিয়ে চলে গেল। রুহেল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। ভাবছে প্রহরের মনে কে আছে, খোলসা করেও তো বলল না। ধুর, এত ভেবে কাজ কি? নিজের পীড়িত নিয়ে বাঁচি না, অন্যের কথা নিয়ে মাথা ব্যথা করে ব্রেন কমাতে চাই না। প্রহর শমশের দেওয়ানের কাছে গেল। তিনি এক লোকের সাথে কথা বলছিলেন। প্রহরকে দেখে সেই লোক জিজ্ঞেস করল, কখন আসলি? কাশেম বাড়িতে সে দেখা করে আসিস। কবে এসেছে? থাকবে নাকি চলে যাবে? অফিসে নাকি ছুটি দেয় না, বুঝো তো, বেসরকারি অফিস। কাল পরশু চলে যাবে। ঠিক আছে, কাল সকালে যাবো একবার। লোকটা চলে গেল। কাশিম প্রহরের স্কুল জীবনের বন্ধু, একসাথে পড়ত। স্কুল শেষ করে আর পড়েনি। অভাবে গেল শহরে চাকরি করতে। অভাব বড় যন্ত্রণার। এই অভাব কত কিছু কেড়ে নেয়। কারো বাড়ি ফেরা, কারো প্রিয় মানুষ, কারো বা হাসি খুশি জীবন। সব আয়োজন শেষ, আর যা বাকি আছে সব কাল করতে হবে। তোর কিছু করার ইচ্ছে থাকলে বলিস। আমার টিউশনের টাকা জমা আছে, কিছু তার মধ্যে থেকে সব খরচ করব। যতটুকু বাড়ি করব, বেশি কিছু করার প্রয়োজন নেই। শমশের দেওয়ান দ্বিমত করল না। প্রহর মানিব্যাগ থেকে কয়েকটা 1000 টাকার নোট শমশের দেওয়ানের হাতে দিল। বলল, তোমার তো জমি থেকে যে অর্থ আসে আর টিউশনে করে যা পাই, সব মিলিয়ে কিছু করে টাকা থেকে যেত। তার মধ্যে এখানে কিছু আছে, এগুলো দিয়ে যা হবে তাই সামর্থ্য অনুযায়ী করা উচিত। মায়ের ছেলের চেয়ে বেশি কিছু নেই। মিথিকে নিয়ে তোর কোনো আশা আকাঙ্ক্ষা আছে? প্রহর থমকে দাঁড়াল। হঠাৎ এমন প্রশ্নে সে ভাবান্তরিত হল। এমন প্রশ্ন করার কথা তো নয়, তবে হঠাৎ কেন? এমন প্রশ্ন কেন? মিথিকে নিয়ে মানিক আর সুলাইমান কিছু ভেবেছে, যদিও আগে থেকে ভেবে রাখা। ছোটবেলায় তোর সাথে নিয়ে মজা করতো সবাই, তাই জিজ্ঞেস করলাম। জানি তুই সেসব ধরিস না। প্রহর পুকুর পাড়ে মিথির দিকে এক পলক তাকালো। ঠোঁটের কোনো শুষ্ক হাসি রেখা টেনে মনে মনে বলল, যে অনুভূতি মুখে বলার কারণে সে জানতে পারেনি, সেখানে আর কি অনুভূতি বুঝতে পারবে আশাও করিনি। প্রহরকে মোহনিয়া বেগম ডেকে এনেছে। রাতে রান্না করেছে শীতল। প্রহরের পছন্দের, তাই খেতে নিয়ে এসেছে। প্রহর আসতে চায়নি, তারপর একটা কথা শুনে সে আসলো। মিথি ঘরে বসেছিল। মোহনিয়া বেগমের ডাকে ঘর থেকে বাহির হল। বারান্দায় তার মা আর প্রহর দাঁড়িয়ে আছে। মিথি প্রহরের মুখের দিকে তাকালে। প্রহরের দৃষ্টি মেঝেতে নিবদ্ধ। মানিক সাহেব আজ শ্বশুর বাড়ি গেছে দাওয়াত খেতে। মিথিকে যেতে বললেও সে যায়নি। মোহনিয়া বেগম জগ নিয়ে কলপাড়ে গেল। মিথি বিছানা বিছিয়ে দিতেই প্রহর বসে পড়ল। মোহনিয়া বেগমও ততক্ষণে পানি নিয়ে এসে পড়ল। খাওয়ার মাঝে মোহনিয়া বেগম আর প্রহর অনেক কথাই বলছে। মিথি চুপচাপ আছে। প্রহর একবারও তাকালে না। মিথি যখন পানি খেতে ব্যস্ত তখন সে তাকালো, যা মিথির দৃষ্টিগোচর হল না। খাওয়া শেষে প্রশংসা করল। মোহনিয়া বেগম শাশুড়িকে ভাত দিয়েছেন ওই বাড়িতে। সেখানে প্লেট আনতে গেল। রয়ে গেল কেবল মিথি আর জোহর। নিস্তব্ধ নীরবতা চলছে। প্রহর বুঝল এখানে থাকা যাবে না। সে না তাকিয়ে চলে যেতে নিল। তবে সে কি আর যেতে পারল? প্রহর ভাই, সেদিন জানালায় চুড়ি আর চিরকুট আপনি রেখেছিলেন? প্রহরের পা জোড়া ছেমে গেল। হৃদয়ে দোলা দিল অথই প্রেমের গল্প। সে তাকিয়ে আর থাকতে পারল না। আঙিনা থেকে সোজা হয়ে ঘুরে চোখ রাখল বারান্দায় দাঁড়িয়ে থাকা মিথির ওপর, যে উত্তরের আশায় চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে। এত আকুলতা যদি তার জন্য হতো, তবে কি মন্দ হতো? হ্যাঁ, দিয়েছিলাম। কেন দিয়েছিলেন? মন খারাপ দেখে? হ্যাঁ, তাই। মন খারাপে তোকে মানায় না, তাই। মিথি দৌড়ে ঘর থেকে সেই ডায়েরিটা আনল। প্রহরের কাছে এসে সেই শেষ পৃষ্ঠাটা বাহির করে সামনে ধরল। জিজ্ঞেস করল, এটা কার জন্য লিখেছেন প্রহর ভাই? মিথির প্রবল আগ্রহে এবারও জল ঢেলে দিল। বলল, কিছু প্রশ্নের উত্তর দেওয়া যায় না মিথি, কিছু উত্তর খুঁজে নিতে হয়। তবে এই প্রশ্নের উত্তর খুঁজতে চাস না। উত্তর মিললেও সে উত্তর ভালো নয়, বরং খারাপ কিছু বয়ে আনবে। জীবনে কে আছে একবার বলে দেখুন। আপনার এমন জীবন মোটেও প্রাপ্য নয়। আমি চেষ্টা করতে পারি তাকে এনে দেওয়ার। প্রহর এগিয়ে গেল। এবার আর থামল না। দরজার কাছে গিয়ে কেবল একটা কথাই বলল, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, মানুষ যা চায় তা পায় না। তার কথাটা মিথ্যে নয়, তাই তো আমিও তাকে পাবো না। মিথির ভাবনা নড়ে গেল। মনে অন্য কিছু আসলেও তা প্রহরের উত্তরে মিথ্যে প্রমাণিত হল। প্রহর বাড়ি থেকে বেরিয়ে আকাশের দিকে তাকালো। জ্যোৎস্না রাতে আকাশে আধখানা চাঁদ দেখা দিচ্ছে। তখনই একটা জোনাক পোকা কোথা থেকে যেন উড়ে এলো। প্রহর সেদিকে তাকিয়ে হাসল। সবশেষে বাড়ির পথে যেতে যেতে একবার মিথিদের বাড়ির দিকে তাকিয়ে বলে উঠল,
জীবনে দুঃখ পেলাম, কষ্ট পেলাম, আনন্দ পেলাম সামান্য, কেবল পাইলাম না তোমার ভালোবাসার আধিপত্য। শুক্রবারে জুম্মার নামাজের পর মিলাদ হবে, তারপর সেই লোকগুলোকে খাওয়ানো হবে। এমনইভাবে আয়োজন চলছে। এখন সকাল 10টা। সকলে কিছুটা ব্যস্ত। একদিকে মাংস রান্না হচ্ছে, আরেকদিকে আলুর ঝোল জড়িয়েছে। ভাত আর একটু পর চড়াবে, নয়তো এখন থেকে রান্না করলে ঠান্ডা হয়ে যাবে। মাংস, আলুর ঝোল, তরকারি তাড়াতাড়ি রান্না শেষ করে তারপর বাকি কাজ। প্রহর, পিয়াস দুজনে কাজে সাহায্য করছে। শমশের দেওয়ান চেয়ারে বসে আছেন। কোথায় কি করতে হবে তা মাঝে মধ্যে বলে দিচ্ছেন। প্রহর কাজের ফাঁকে একবার এদিক সেদিক তাকালো, কিন্তু না, কাঙ্ক্ষিত মানুষটির দেখা পেল না। দূরে শুধু রীতিকে দেখা যাচ্ছে, কেবল বাচ্চাদের সাথে খেলছে। পিয়াস রীতিকে ডাকল। রীতি খেলা বাদ দিয়ে ছুটে আসলো। প্রহর সেখানে ছিল, একবার তার দিকে দেখেই পিয়াসের পাশে গেল। কি হয়েছে ভাইয়া, ডাকছো কেন? বাড়ি থেকে এক বাটি মুড়ি নিয়ে আয় তো। তুই আর মিথি তো মাংসের ঝোল দিয়ে মুড়ি মাখিয়ে খেতে পছন্দ করিস। মাংস রান্না শেষ, ডিশ থেকে নামিয়ে নিলে তলায় থাকা ঝোল দিয়ে মুড়ি মাখাবো, অনেক মজা হয়। রীতি তো খুশি হলো। বড় ডিশে রান্নার স্বাদ আলাদা, তলানির ঝোলা নিয়ে মুড়ি মাখানো আরও মজা। রীতি তখনই ছুটল। প্রহর রীতির ছুটে চলা দেখে নিজেকে বলল,